তো ১৬ আর ২১ এই ২ ইলেকশনটা তৃণমূল ছাপাবাজি করে জিতেছিল। এবার কোনো ঘাঁটি-ফাঁটি থাকবে না। এবার খুব শক্ত ঘাঁটি বিজেপির হয়ে যাবে। লজ্জা নেই ওদের, কোনো লজ্জা নেই। একটা কেন্দ্রীয় গৃহমন্ত্রী উনি আসছেন, একটা সম্মানের ব্যাপার আছে। ও ওরা ওই মাইক লাগিয়ে দিয়েছিল। চোর, 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 চোর করে ও এমনি লাগিয়ে দিয়েছিল। এই রাজনীতিটা উনি শিখিয়েছেন এখানকার লোকেদের বা তৃণমূল যারা করে তাদেরকে উনার রেখেছেন উনি। নাহলে বাচ্চা ছেলেরা উম আ জুতো দেখায়। উনি তো ২২ বছর হলো কাউন্সিলর এখানকার। আর ২২ বছরের মধ্যে উনি আর উনার হাসব্যান্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন সাংসদ এখানকার। আমার ওয়ার্ডে আমি যেখানে থাকি ৪৫ নম্বর ওয়ার্ডে একটা পয়সা নট এ সিঙ্গল পাই আমার ওই এলাকার উন্নয়নের জন্য উনারা দিয়েছেন। নট এ তো আমি কি ওনাকে বলব? কিভাবে ভালো বলবো আপনি বলুন তো? আমি তো নিজের জন্য পয়সা চাইছি না। কিন্তু একটা ওই এলাকার উন্নয়নের জন্য যদি টাকা উনারা কোনদিন কোনো টাকা দেয়নি, কোনো টাকা দেয়নি। মানুষ এবার কিছু চমক নিশ্চয়ই মমতা ব্যানার্জির জন্য দেবে। বাংলায় আমরা জিতছি। শুভেন্দুবাবু ২০,০০০ ভোটে জিতছে। আর আমাদের এই যে অঞ্চলটা কালকে খুব ভালো স্বরূপ বলল আমাদের যে, এই আমাদের চৌরঙ্গী অঞ্চল থেকে ৩ জন আমরা দাঁড়িয়েছি। আর ৩ জনই আমরা জিতবো। এমনি বাংলাও আমরা জয়লাভ করছি। আমাদের এলাকায় ৯ টা কলেজ। সেখানে একটা সিন্ডিকেট আছে। তারা ১৫-২০ কোটি টাকা প্রত্যেক বছরেই ওরা তছনছ করে আর ওদের নেতারা যারা ওই এমপি, এমএলএ যারা আছে আরো যারা আছে তাদের কাছে দেয়। আর ভালো, ভালো মেধাবী ছাত্ররা তাদের অ্যাডমিশন হয় না। টাকা নিয়ে ওরা অ্যাডমিশন করে। সেসবকে আমি মানে পুরোটা বাধ্য করব যে আমরা যে ছেলেগুলো মেধাবী ছেলেরা আছে তাদের মেয়েরা আছে তাদের অ্যাডমিশন হোক। আমি ১ম এই শুভেচ্ছা বার্তা দেব আপনাকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আমি ১ম এই বলব চৌরঙ্গীতে আপনার জয়ের জন্য মূল কৌশল কি? তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে তো পরিচিত এই ঘাঁটি। এই কেন্দ্রে কিভাবে লড়াই করবেন আপনার মতে ঠিক এই নির্বাচনে? সবথেকে বড় ইস্যুটা কি? আমার মনে হয় কিছু ঘাঁটি বলে কিছু আমার মনে হয় না যে কিছু আছে। ঘাঁটি এটা আমার মনে হয় না কিছু ঘাঁটি বলে আছে। কেন ওই ঘাঁটির মধ্যে আমিও আছি। তো এখানে বহুবার আমি এমপি আর বিধায়ক যিনি এখানকার এমপি আর বিধায়ক ৬০০ থেকে বেশি ভোট পাইনি এখানে। আমি ওই ঘাঁটির মধ্যেই তো আছি। আর ওই ঘাঁটির মধ্যেও জামানত জব্দ হয়েছে মানে দুজনেরই। তো সেসব আমি মানি না। আমি এটা জানি যে ২০১১ তে যে ইলেকশন হয়েছিল খুব স্ট্রিক্ট হয়েছিল। আর সেই ইলেকশনে বামফ্রন্ট বিদায় হয়েছিল। কিন্তু তারপরে এরা এই ১১ র পর যেটা হলো ১৬ আর ২১ ১৬তে এরা পুরো বামফ্রন্টের সব লোকগুলো ঢুকে গেছিল ভেতরে যারা ওই ছাপাবাজি করত। আর তারপরে সেই যে সিচুয়েশনটা বামফ্রন্ট করেছিল সেই টাইপেরই এরা সব গিয়ে আর ওই ছাপাবাজি করে ১৬ আর ২১ এর ইলেকশন এরা ওই ছাপাবাজি করে জিতেছে। ১১ র পর তৃণমূল বলছে যে ঘাটিয়া বা ওদেরকে ভোট দিয়ে না। আমি এটা কেন ১৬ তেও আমি ইলেকশন লড়েছিলাম হাওড়ায় আর ২১ এও আমি লড়েছিলাম এই চৌরঙ্গীতে। তো আমার মনে হয় যে ১৬ তে আমার সামনে চোখের সামনে আমার হাজারে, হাজার লোক দাঁড়িয়ে আছে আর আমার সামনে একটা ছোট স্লিপ নিয়ে যাচ্ছে। আর দেখিয়ে হোয়াইট স্লিপ কোনো ভোটার আইডেন্টি কার্ড না বা কোনো পেন কার্ড এসব না। আধার কার্ড কিছু না। সাদা দিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট বসে দেখে নিচ্ছে। আমি বলছি যে, "ভাই কি দেখছেন আপনারা?" সেটা কিছু শুনছে না ওরা। লাইন দিয়ে প্রক্সি আমার সামনেই চালিয়ে গেল। তো ১৬ আর ২১ এই ২ ইলেকশনটা তৃণমূল ছাপাবাজি করে জিতেছিল। এবার কোনো ঘাঁটি-ফাঁটি থাকবে না। এবার খুব শক্ত ঘাঁটি বিজেপির হয়ে যাবে এবার। আর আমরা যদি ভালোভাবে কাজ করি তাহলে যেভাবে উত্তরপ্রদেশ বা আরো জায়গায় আমরা বারবার আমরা এখানেও আমরা সেবা করে এখানে আমরা থাকবো এখানে। একটা কথা বললেন যে ছাপ্পা ভোট হয়েছে মূলত। তাহলে আপনি বলছেন যে জনসমর্থনের কথা রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস বলে সেই জনসমর্থনে তারা ক্ষমতায় আসীন হননি, ছাপ্পার দ্বারা আসীন হয়েছেন? চোখের সামনে ছাপ্পা আর এই যে উনি যা বলছেন যেটা যে একটা বর্গ এসে একটা বর্গকে ১২ থেকে ১৩ বাজিয়ে দেবে। ওই ওই বর্গটাই জন্য উনি বেশি টিকেছেন উনি। উনি ওই ছাপ্পাবাজি আর ওই বর্গ ওই দুটো নিয়েই উনার রাজনীতি। আর কোনো রাজনীতি না উনার। ভোট মেকানিজমটা শাসক দলের আমরা জানি সবসময় কিন্তু শাসক দলের একটা এক্সট্রা ডিভিডেন্ড থাকে। তারা নির্বাচনটা পরিচালনা করতে পারে অনেক ক্ষেত্রে। এই ভোট মেকানিজমটাকে বিকল করবেন? না বিকল তো করে দিয়েছে। আমাদের ইলেকশন অথরিটি জ্ঞানেশ কুমার যেভাবে এখানে করেছেন, আমার মনে হচ্ছে যে বিকল হয়ে গেছে আর ওরা এখানে সেটার জন্যই ওরা রাস্তায় নেমেছে। যে জ্ঞানেশ কুমার বা বিজেপি এখানে এসে কালকে যেভাবে যে রাজনীতিটা হলো আমরা যখন যাচ্ছিলাম, আমি তো ওই গাড়িতে ছিলাম যে গাড়িতে অমিত শাহ ছিলেন।
শুভেন্দুবাবু ছিলেন। আর আমরা ওই পাশে ওই যেখানে মমতা ব্যানার্জির বাড়ি, ঠিক বাড়ির কাছে, ঠিক বাড়ির সামনেই কিছু ছেলেরা, বাচ্চা ছেলেরা জুতো নিয়ে আর ওখান থেকে জুতো দেখাচ্ছে ওরা। তো এই রাজনীতিটা খুব নোংরা রাজনীতি যেটা ওনারা করেন। ওই ওটাই ওনাদের দুঃখ যে আমি এবার যে ছাপাবাজি করতে পারলাম না, বা আমরা ওই যে ওনাদের যে মেকানিজম ছিল সেটা ওনারা করতে পারবেন না এবার। সেই রাগেই ওনারা যে এসব কথা বা এসব করছেন ওনারা। কালো পতাকা দেখানো হলো তো গতকাল আপনাদের। আমি ছিলাম ওখানে, আমি নিজেই ছিলাম। তো খুব বেশি হলে বাচ্চা ছেলেরা ছিল। বয়স্ক লোকেরা না, ওদের বাচ্চা ছেলেদেরকে করে দিয়েছিল। আর ওই মানে কোনো নেই না, কোনো লজ্জা নেই ওদের, কোনো লজ্জা নেই। একটা কেন্দ্রীয় গৃহমন্ত্রী উনি আসছেন, একটা সম্মানের ব্যাপার আছে। ও ওরা ওই মাইক লাগিয়ে দিয়েছিল। চোর, 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 চোর করে ও এমনি লাগিয়ে দিয়েছিল। এই রাজনীতিটা উনি শিখিয়েছেন এখানকার লোকেদের, বা তৃণমূল যারা করে তাদেরকে উনার রেখেছেন উনি। নাহলে বাচ্চা ছেলেরা জুতো দেখায়। আর দেখায় যে আমরা ওখান থেকেই যাচ্ছি। সামনে আমি নিজের চোখেই দেখলাম আমরা। কালো পতাকা হাতে আছে। অনেক আমাদের যে কর্মীরা ছিল অনেক উগ্র হয়ে গেল ওরা। ওরা যা যেভাবে ওখানে আমার মনে হয় যে খুব খুব কম হলে ৫০,০০০ লোক ছিল, 50,000। কালকে ওই শুভেন্দুবাবুর যে মিছিল ছিল ওটা ৫০,০০০ লোক আমার মনে হলে ছিল। ওরা যদি মানে এমনি ওদেরকে নিয়ে চলে যেত হুই করে। কিন্তু সিস্টেমে একটা থাকে আমাদের কর্মীরা, তারা সহনশীলতা দেখিয়েছে। সহনশীলতা দেখিয়েছে আর ওদিকে যায়নি ওরা। ১ম এ তো সব নিয়ে নিয়েছিল ঝান্ডা-ফান্ডা ওদের। কিন্তু আবার ওরা ওরা তারপরে আর অনেকে যারা ছিল সিনিয়র আমাদের নেতারা তারা সব বারণ করলো, তারা যায়নি আমাদের ছেড়ে। একদমই। আমি বলব যদি এই চৌরঙ্গীতে মানুষ আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তাহলে আ জেতার পরে চৌরঙ্গীর জন্য আপনার ১ম ৩ টি কাজ কি হবে? এবং ব্যবসায়ী এবং মধ্যবিত্তদের জন্য কি বিশেষ উদ্যোগ নেবেন? না আমি যেটা এই খুব আমাদের এখানে যেটা আছে, আমি যেখানে থাকি সেখানে তৃণমূল বা এদের পুলিশ বাহিনী রাস্তার উপরে আপনি যেতে পারবেন না গাড়ি নিয়ে। এরম ৪ টে ৩ টে লাইন করে দিয়েছে। সব পয়সা টিএমসি নেতারা খাচ্ছে, পুলিশ খাচ্ছে এখানে। তো এই যে মানুষের চলা ওঠা যে অসুবিধা, সেটা একটা কায়দা করে আমরা আ এই করব যে এখানকার মানুষদের কোনো অসুবিধা না হয়। আর দ্বিতীয় আমি সবসময় যারা আমাদের এখানকার বাসাবাস বাড়ির এখানে আছেন, যারা ওই আমাদের চৌরঙ্গিতে থাকেন, তাদের সমেত দুঃখে সুখে আমি আমি ছিলাম আগেও। আর যেহেতু আমার একটা সীমিত জায়গা ছিল, আমার ওয়ার্ড ছিল। কিন্তু আমি এবার যদি মানুষ আমাকে আশীর্বাদ করে, আর আশীর্বাদ করবেন মনে হচ্ছে যা উৎসাহ যা দেখলাম আমি এই যতদিন জয়েন করার পর আমি যা দেখলাম। তো এবার আমার বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবে, আমি জিতবো এখানে। আর ছাপাবাজি ওদের চলবে না। তো আমি নিশ্চয়ই কিছু এরকম কাজ করব, যাতে আমার এই চৌরঙ্গীর বাসীরা আমার জন্য অ্যা করবে যে হ্যাঁ, সন্তোষ পাঠক এমএলএ হওয়ার পর মানুষের জন্য কিছু একটা কাজ করেছে। আমি কিছু চিন্তা ভাবনা করে রেখেছি এমনি যে কিছু না কিছু আমি এখানকার মানুষের জন্য কিছু না কিছু করব। মানে আমাদের যে ইলেকশন আমাদের ওই এমএলএ ফান্ড হয় তার বাইরেও আমি চেষ্টা করব একটু এরম জিনিস করি যাতে মানুষের কাছে একটা মেসেজ যায় যে হ্যাঁ, এক একটা কাজ হয়েছে। কাজ হয়েছে। আমি বলব এখানকার যে বিধায়ক, বর্তমান যে বিধায়ক, সেই বিধায়কের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তৃণমূল সরকারের কোন ব্যর্থতা সবথেকে বেশি প্রভাব ফেললো চৌরঙ্গীতে? আপনাকে কথা বলি, আমি তো ২২ বছর হলো কাউন্সিলর এখানকার। আর ২২ বছরের মধ্যে উনি আর উনার হাসব্যান্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন সাংসদ এখানকার। আমার ওয়ার্ডে আমি যেখানে থাকি ৪৫ নম্বর ওয়ার্ডে একটা পয়সা, নট এ সিঙ্গল পাই আমার ওই এলাকার উন্নয়নের জন্য উনারা দিয়েছেন। নট এ তো আমি কি ওনাকে বলব? কিভাবে ভালো বলব আপনি বলুন তো? আমি তো নিজের জন্য পয়সা চাইছি না। কিন্তু একটা ওই এলাকার উন্নয়নের জন্য যদি টাকা উনারা কোনদিন দেননি, কোনো টাকা কোনো দেননি। টাকা দেয়নি, কোনো টাকা দেয়নি। আর ওরা বলে যে আমার থেকে সন্তোষ পাঠক কোনোদিন বলেনি যে হ্যাঁ, আমার টাকা চাই। আমি কিন্তু লিখিত আমি দিয়েছিলাম ওখানে। আর বললাম সাইন করতে, সাইন করেনি ওরা। ওদের পিএ ছিল। তারপরে আমি লাস্টে পোস্ট অফিস থেকে পাঠালাম। ওরা বলে যে কোনোদিন খুব অহংকারী আছে, টাকা চায় না, কিছু আমাদের বলে না ফান্ডের জন্য। কিন্তু আমি লাস্টে মানে ওই জিপিও থেকে কবার আমি এলাকার উন্নয়নের জন্য আমি পাঠিয়েছিলাম ফান্ডের জন্য, কিন্তু ওরা কোনো ওতে কিছু হয়নি। ২২ বছর হলো এটা। এটা বাদ দিন। আপনি আরো ওয়ার্ডে যান, যেখানে আপনি খুঁজে খবর নিন। অনেকদিন তো শাসক দলের আছে। তারপরে এদের বোর্ডও আছে। কর্পোরেশনে এদের বোর্ড আছে।
এখন আমার ওয়ার্ডে আমি যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম 2005-এ 500 কতজন ছিল ওই SWM এ মানে ওই সুইপিং যারা করে। এখন সেটা হয়ে গেছে 160 জন। আর 100 দিনের লোকে নিয়ে ওই 4,000 5,000 টাকা দিচ্ছে। তাদেরকে দিয়ে এবার সুইপিং কাজ করাচ্ছে ওরা। ২ টো ছেলের চাকরি দেওয়ার ওদের কোনো নেই। ওয়ার্ডে, ব্লকে বা কোনো জায়গায়। আমি লাস্ট যখন 2005-এ যখন হলাম, তখন সিপিএম এর ওই উনি বামফ্রন্টের বোর্ড ছিল, বিকাশবাবু ছিলেন, বিকাশবাবু। ২ টো ছেলেকে আমি মানে ২ টো প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের এই ছিল ২ জন ছেলেকে দেবে। তাদের এখন ১২,০০০ বোধহয় ১০,০০০ টাকা এখন পাচ্ছে ওদের ওই ইএসআই ইএসএফ হয়েছে। তারপরে আর তৃণমূল অতদিন ক্ষমতায় আছে। একজনের চাকরি দেয়নি, কিছু দেয়নি। তো ওরা কি বলবে বলুন তো? একটা এমএলএ হয়ে, এমপি হয়ে ওদের সরকার, ওদের বোর্ড চাকরি দিল না। কি করবে ওরা? ব্যবসা কিছু নেই এখানে। ব্যবসা বলল মুড়ির ব্যবসা করুন, ১,০০০ টাকা করে পাবো। চপের ব্যবসা করলে ১,০০০ টাকা করে প্রত্যেক জনের আসবে। এই তো ব্যবসা ওদের। জনসংযোগ করছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন। কোথাও গিয়ে কি এটা বুঝতে পারছেন যে সিটিং যে বিধায়ক ছিলেন এতদিন, তিনি জনসমর্থন আস্তে, আস্তে হারাচ্ছেন? না, না উনার কোনোদিন জনসমর্থন ছিল না। জনসমর্থন ছিল না। মমতা ব্যানার্জির নামে একটা ভোট হতো আর ওই বললাম না একটা বর্গ, ওই বর্গের নামেই শুধু জিতছে ওরা। আর কোনো কারণ নেই। ছাপ্পাবাজি আর ৩য় কোনো কারণ নেই ওদের। ৩য় কারণ এই যে ভাতা-ফাতা দিচ্ছে, ভাতা-ফাতায় লোকে ইস করছে না। শুধু ওই বর্গটা নিয়ে ওদের ভোট আর ছাপ্পাবাজির ভোট, দুটোই ভোট আছে ওদের। ৩য় কোনো কেউ বলতে পারবে না ৩য় কিছু ভোট আছে। হয়তো সামান্য আমাদের মানে হিন্দু একটা বর্গ যেটা আছে, সে বর্গটারও কিছু ভোট যায়। কিন্তু বেশিরভাগ ওই যে উম ভোটটা ও আর ছাপাবাজি ভোটে ওরা জিতে। আর কোনো কারণ না। একদম। আপনার কাছে কি এমন কোনো তথ্য রয়েছে যা নির্বাচনের আগে রীতিমতো চমকে দিতে পারে? না, না এটা কোনো তথ্যের থাকার কোনো নেই তো আমাদের তথ্য কি আর থাকবে আমাদের কাছে? আমরা মানুষের কাছে মানুষ এবার তো আমার যা চৌরঙ্গিতে যে আমি যতদিন জয়েনিং এর পর দেখলাম, ছেলেদের মধ্যে যা উৎসাহ দেখলাম বা আমাদের বিজেপি কর্মীদের মধ্যে যে বাস জনসংঘে যখন যাচ্ছি রাস্তায় যারা দাঁড়াচ্ছেন, উনারা বলছেন যে এবার পরিবর্তন হবে, এবার পরিবর্তন চাই আমরা, পরিবর্তন চাই, পরিবর্তন সবাই বলছে ওরা। তো চমক বলে কিছু না, কিন্তু মানুষ এবার কিছু চমক নিশ্চয়ই মমতা ব্যানার্জির জন্য দেবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ কি শুনছেন? না সাধারণ মানুষের দেখছে যে মানে ছোট থেকে বড় যারা, মানে বেরোজগারি কিছুই কাজ দেয়নি, লোকের কিছু কাজ দেয়নি। আর ছোট থেকে বড় নেতারা যারা আছে, তারা চুরি ডাকাতির অভিযোগে সবাই আছে, সবাই। বড় থেকে ছোট যারা আছে, ওই আমাদের এখানে আমি ওই অনেক ছেলেরা আমাদের ছিল যারা ছোট, ছোট পার্কিং করত। মানে ছোট পার্কিং করত। তাদেরকে জোর করে পুলিশ আর তৃণমূলের লোকেরা গিয়ে ওটাও নিয়ে নিয়েছে। ওটাও নিয়ে নিয়েছে। আমার ২১-এর ইসের পর তার আগে সামান্য যারা ছেলের আগে থেকে করতো ওরা, তারাও জোর করে ওরা সব নিয়ে নিয়েছে। মানে ওদের ম্যাম শুধু ওদের দল করতে হবে। দল করলে চুরি করো বা ডাকাতি করো সব মাফ আছে। তার আর আর কিছু না। কোনো উন্নয়ন-ফুন্নয়ন কিছু নেই। আহ, এই কেন্দ্রে আমরা জানি এই কেন্দ্রটাতে সংখ্যালঘু ভোটারদের আধিপত্যটা বেশি। তাদের কিভাবে আকৃষ্ট করবেন? বেশি না ৩৫-৪০% আছে। হ্যাঁ, আকৃষ্ট আমি তো এখনো গেছিলাম। একজন মারা গেছিলেন। তো কবরস্থানে গেছিলাম। তো আমি এমনিও যাই ওদের ইসে। তো আ জানি না ভোট পাবো কিনা। কিন্তু আমি তো সবসময় সেবায় থাকি। ওদের ওদের সেবা দিয়ে থাকেন। হ্যাঁ, প্রিভিয়াস যে কটা ইলেকশনের রেজাল্ট, সেই রেজাল্ট যদি একদম কনসিস্টেন্সি যদি দেখা হয়, সেই কনসিস্টেন্ট হিসেব বলছে যে আপনি কখনো মানে পরাজিত হননি। তাহলে সেক্ষেত্রে এবারও কি আপনার জয় বজায় থাকবে? এবার কি বাংলায় সরকার বদল হতে চলেছে? না, না বাংলায় আমরা জিতছি। শুভেন্দুবাবু ২০,০০০ ভোটে জিতছে। আর আমাদের এই যে অঞ্চলটা কালকে খুব ভালো স্বরূপ বলল আমাদের যে এই আমাদের চৌরঙ্গী অঞ্চল থেকে ৩ জন আমরা দাঁড়িয়েছি। আর ৩ জনই আমরা জিতবো। এমনি বাংলাও আমরা জয়লাভ করছি আমরা। মালদায় যে হিংসার ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম, উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ছিল, গ্রেফতার হলেন আইনজীবী এবং মিম নেতা মোফাক্কুরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর থেকে একদম গ্রেফতার করা হলো তাকে। আরো বিশেষ অনেকগুলো বিষয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। সোশ্যাল মিডিয়ায় একদম নিজেই গ্রেফতারির কথা জানালেন। কোথাও গিয়ে কি পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার একটা ছক এটা কি? না এটা তো মমতা ব্যানার্জি যেভাবে করে রেখেছেন পুরো আ আমি আমার যা ধারণা যে একটা বর্গ যেটা আছে উনি যেটাকে উনি পুরো হিন্দুস্তান থেকে টেনে আর এখানে সবাইকে বসিয়ে দিয়েছেন উনি। আর এখানে অনেক জিহাদি অনেক জায়গায় এরম আছে যেখানে
মানে বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে এসে ওরা এখানে বাসাবাস করে। মানে একটা ওদের একটা সুন্দর স্থায়ী জায়গা এখানে। মানে কোনো জায়গা থেকে কোনো কিছু করে আর এখানে থাকে ওরা। পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে পশ্চিমবঙ্গটা, যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা এবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। বিজেপি আসার পর সব এখান থেকে খুব ভালো হয়ে যাবে এখানে। মানে আইন শৃঙ্খলা নিয়ে আপনারা কড়া পদক্ষেপ। আইন শৃঙ্খলা তো এখন খুব ভালোই। জ্ঞানেশ কুমারজি এসে যে যা এবার হয়েছে ১১ থেকে ভালো। আমার মানে ১১ তে তো আমরা খুব, আমার মনে আছে ইলেকশনটা খুব ফ্রেশ ভোট হয়েছিল। ১১ র সাথে বারংবার এই বছরটা তুলনা করছেন, একটু যদি আমাকে বিশদে বলতেন। কেন ১১ তে বিদায় হয়েছিল ওই বামফ্রন্টের। আর সেভাবে এভাবে এবারও বিদায়ী হবে মমতা ব্যানার্জি। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন। আপনি কি রাজনীতির সেই পালসটাই ফিল করছেন? মানে যেটা ১১ সালে যেরকমটা ফিল নিশ্চয়ই, নিশ্চয়ই অনেক অনেক লোকেই আসে বাইরে থেকে মানে কাজ-টাজ করতে। তারাও বলে যে আমরা সব বিজেপিকে ভোট দিচ্ছি। প্রধান বিচারপতিকে বলতে শোনা যাচ্ছে যে দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলায় রাজনীতির ভাষায় সবাই কথা বলেন। সবথেকে পোলারাইজড রাজ্য পশ্চিমবঙ্গ। কি বলবেন? না, আমি তো ওই এনআই নিয়ে যেটা ওটাও দেখলাম যেটা, যে সুপ্রিম কোর্ট একটা আ দিয়েছে এনাদের ইসে। তো আমি তো নিজের চোখে সবসময় দেখছি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা তো এসব গান্ডারি হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি। সেটা উনার এবার পুরো শেষ এবার। সবাইকে নিয়ে চলি। আপনাদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা শুধু ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী। তিনি তো বিশ্বাসী নন। উনি যদি এসব যদি থাকতো তাহলে উনি কেন এই কথাটা বলতেন যে ১২ থেকে ১৩ বাজিয়ে দেব? উনি যদি ধর্মভেদ না করতেন তাহলে এই কথাটা কি বলা যায়? কোন মুখ্যমন্ত্রী তো বলে না এবার। উনি কিন্তু বলেছেন এবার। আর এর আগেও বলেছেন উনি। তো উনার কোন কিছু বলার কিছু নেই এতে। একদমই। আমি একদম বলেছি, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে আমার। সেটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি পশ্চিমবাংলায়, আইন শৃঙ্খলার অবনতির ইস্যুতে কি রাজ্যে কোথাও গিয়ে সংবিধানের ৩৫৬ ধারা জারির মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে? কারণ মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রচন্ড উষ্মা প্রকাশ করছেন। এসপি, ডিএম শো কজড কি? হ্যাঁ, এখানে তো রাষ্ট্রপতির শাসন হওয়া উচিত। আমরা গত ২ দিন আগে আমরা ওই ইলেকশন এসে গেছিলাম আমরা। সেখানে পুলিশ এখনো ওদের হয়ে ব্যাটিং করছে। আমরা যখন গেলাম আমাদেরকে সরিয়ে দিল। আমাদের বলছে 144, 144, 144 আপনারা চলে যান। আর ওরা ওখানে সারা রাত বসে ওখানে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে এবং ওই ইট পাটকেল ছাড়ছে আর ওই পুলিশদের যে সেন্ট্রাল ফোর্সেস আছে তাকে মারছে। আর এখানকার পুলিশ যদি কিছু অর্ডার দিত ওদেরকে তাড়ানোর জন্য তাড়িয়ে দিত। কিন্তু আমাদেরকে ওরা জোর করে আমাদেরকে বলল যে 144 এখান থেকে চলে যাও। আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে। এই চৌরঙ্গী কেন্দ্র থেকে কত লিড পাবেন আশা করছেন? আমি তো জ্যোতিষাচার্য না। কিন্তু মানুষ আমাকে আশীর্বাদ করবে। আমার বিশ্বাস যে আমি এখান থেকে জিতব। কি, কি করবেন এই এলাকার জন্য? কি, কি সমস্যা মূলত এই এলাকার? অভিযোগগুলো কি, কি পাচ্ছেন? আমাদের এলাকায় ৯ টা কলেজ। সেখানে একটা সিন্ডিকেট আছে। তারা ১৫-২০ কোটি টাকা প্রত্যেক বছরেই ওরা তছনছ করে। আর ওদের নেতারা যারা ওই এমপি, এমএলএ যারা আছে, আরো যারা আছে তাদের কাছে দেয়। আর ভালো, ভালো মেধাবী ছাত্ররা তাদের অ্যাডমিশন হয় না। টাকা নিয়ে ওরা অ্যাডমিশন করে। সেসবকে আমি মানে পুরোটা বাধ্য করব যে আমরা যে ছেলেগুলো মেধাবী ছেলেরা আছে, তাদের মেয়েরা আছে, তাদের অ্যাডমিশন হোক। আর যারা অবৈধ নির্মাণ করে, আমি এখন যখন গেছিলাম 47 ওয়ার্ডে, একটা বাড়িতে গেলাম বুঝতেই পারছি না ওটা মানে পায়রাদের ঘর করেছে না কি করেছে বুঝতেই পারছিলাম না। সেসব যদি অবৈধ নির্মাণ আছে যারা আছে সেটার বিরুদ্ধে সবাইকে নিয়ে আমাদের যদি সরকার আসে তাহলে সেসবগুলো আমরা বন্ধ করাবো। আর ওই সিন্ডিকেট যারা আছে ওই সিন্ডিকেটগুলোকে ভেঙে তছনছ করবো। সংখ্যালঘুদের বিষয়টা কি করে আপনি? সংখ্যালঘুরা যারা রাষ্ট্রপতি সংখ্যালঘু আছেন, আমাদের ওরা ওনাদের সঙ্গে তো আমাদের প্রধানমন্ত্রীই বলেছেন যে রাষ্ট্রবাদী যারা মুসলিম ভাইরা আছে তাদের তো আমাদের স্বাগত আছে। কিন্তু যারা বিচ্ছিন্নতাবাদী যারা দেশকে তছনছ করতে চাইছে তাদেরকে আমরা দেশ থেকে বার করব। আমরা রোহিঙ্গা যারা আছে তাদেরকে আমরা এখান থেকে বার করব।